আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমরা যারা মার্কেটের সাথে সম্পৃক্ত তাদের আসলে এই মুহূর্তে ভালো থাকাটা একটু কষ্টকর, কারণ মার্কেটে ব্লাড বাথ চলছে। মার্কেট রীতিমতো মার্কেট রক্তলাল হয়ে গেছে। সো আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, যে মার্কেটের অবস্থা কেন, মার্কেট কবে ভালো হবে, ইন্ডেক্সের বর্তমান অবস্থা, কিছু টেকনিক্যাল স্টক নিয়ে কথা বলবো, আর ফান্ডামেন্টাল স্টক যদি আপনারা চুজ করতে চান তাহলে এই মুহূর্তে আপনাদের কোন কোন ব্যাপারগুলো একটু নজরে রাখা উচিত। তো আমি আমার লাস্ট মার্কেট নিয়ে কথা বলছিলাম আমি নিয়ার অ্যাবাউট 3-4 মান্থস এগো, যখন মার্কেট হয়তো বা এই দিকে ছিল, এই দিকে ছিল, তখন আমি মার্কেট নিয়ে একটু আশাবাদী ছিলাম। বাট একটুই আশাবাদী ছিলাম, কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বারবার বলতাম যে আমাদের দেশে যতদিন পর্যন্ত সার্টিনিটি না আসবে, সার্টিনিটি বলতে আমি বারবার খুব ক্লিয়ারলি বলতাম, নির্বাচনের ডেট ঘোষণা না হবে ততদিন পর্যন্ত মার্কেট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যতদিন পর্যন্ত নির্বাচনের ডেট ঘোষণা না হবে এবং যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো যে এত তারিখে নির্বাচন হবে এবং তারপরে একটা সরকার 4-5 বছরের জন্য মোটামুটি স্থায়ী হতে যাচ্ছে, ততদিন পর্যন্ত মার্কেটে কেউ ইনভেস্ট করবে না। বড় বড় ইনভেস্টররা সাইড লাইনে থাকবে, কারণ আনসার্টেনিটি মানে নেগেটিভনেস। বুঝেন, ইকোনমিক্স এবং অর্থনীতিতে আনসার্টেনিটি মানে নেগেটিভনেস। সো বর্তমানে বাংলাদেশে খুবই আনসার্টেন একটা অবস্থা। কবে নির্বাচন হবে, কবে একটা স্থায়ী সরকার হবে, কবে দেশ আবার 4-5 বছরের জন্য একটা ম্যান্ডেট নিয়ে আসবে। আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলতেছি না, আমি পুরো মার্কেটের পার্সপেক্টিভে কথা বলতেছি। যে 4-5 বছরের জন্য আমরা দেশে একটা দিক নির্দেশনা না পাবো ততদিন পর্যন্ত বড় বড় ইনভেস্টররা মার্কেটে আসবে না, তারা সাইড লাইনে থাকবে। বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বেটার অপশন হচ্ছে জমি, ল্যান্ড, রিয়েল এস্টেট। সো কেন তারা শুধু শুধু আনসার্টেন একটা স্টক মার্কেট এসে তাদের টাকা লুজ করবে? বড় বড় ইনভেস্টরদের পোর্টফোলিও তারা ডাইভার্সিফাই করে যখন তারা দেখে স্টক মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, তারা বন্ডে তাদের ইনভেস্টমেন্টের একটা বড় অংশ বন্ডে ইনভেস্ট করে, ল্যান্ডে ইনভেস্ট করে। সো যতদিন পর্যন্ত, আমি যদি একটু মানে ক্লিয়ারলি বলি, নির্বাচনের ডেট ঘোষণা না হবে ততদিন পর্যন্ত মার্কেটে ভালো কোনো কিছু আমি আশা করতেছি না। বাট যেহেতু অনেক বিগ একটা ফল হয়েছে, মার্কেট একটু বাউন্স করতে পারে, আবার ফল হতে পারে। এবং প্রত্যেকবার আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে মার্কেটে বিগ ফল হয়েছে, মার্কেট বাউন্স ব্যাক করছে, আবার বিগ ফল হয়েছে, একটু বাউন্স ব্যাক করছে, বিগ ফল হয়েছে, একটু বাউন্স ব্যাক করতে পারে। এখন আমি ইন্ডেক্সে আমি এই জায়গায় কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না। একদম ফ্র্যাঙ্কলি আমাদের ইন্ডেক্সে আমি এই জায়গায় কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না। এইটা ইন্ডেক্সের সাপোর্ট না। ইন্ডেক্সের সাপোর্ট আমরা যদি বলি 4400। আমরা যদি একটু 6 মান্থের চার্টে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক বলতে এইখান থেকে অনেকবার সাপোর্ট নিচ্ছে ইন্ডেক্স, 4400, 4500। সো ইন্ডেক্সের আমাদের সাপোর্ট 4400 থেকে 4500। কিন্তু আমি একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি আমাদের DS30-তে। আমরা যদি একটু মান্থলি চার্টে যাই আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে এর আগে এইখান থেকে ইমব্যালেন্স হয়েছিল, মার্কেট পুশ করছে, মার্কেট পজ হয়েছে, এখানে সেলাররাও পুশ করার চেষ্টা করছে। এটা কিন্তু মান্থলি চার্ট। সো 3-4 মাস মার্কেট প্রায় প্রায় এই রেঞ্জের আশেপাশে ছিল, তারপরে কিন্তু বায়ার আবার স্ট্রংলি পুশ করছে এবং আমাদের মান্থলি ক্লোজিংটা হয়েছে খুব সুন্দর একটা জায়গায়, এক্স্যাক্টলি এইটার উপরে কিন্তু আমাদের মান্থলি ক্লোজিংটা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি একটা পুল ব্যাক আশা করতেছি যে এটা আমাদের DS30-তে 1800-এর একটু উপরে আমাদের ইন্ডেক্সও, সো DS30 পুশ করলে আমাদের ইন্ডেক্সও পুশ করবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। সো দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে মার্কেটে একটু পজিটিভনেস আশা করতেছি। আরেকটা কারণ আছে, দেখেন, মার্কেট কিন্তু এই ফলের সময় তার ওপেনিং প্রাইসকে ক্লোজ করে কোনোদিন ক্লোজিং দেয় নাই, ওপেনিং প্রাইসের উপরে কোনোদিন ক্লোজিং দেয় নাই। আমরা যদি দেখি, হ্যাঁ এইখানে দুইটা ক্যান্ডেল তার ওপেনিং প্রাইসের উপরে ক্লোজিং দিছিল, কিন্তু এইটাই কিন্তু একটা লিকুইডিটি ক্যান্ডেল। সো মার্কেট যদি এর উপরে ক্লোজিং দিত তাহলে এইখান থেকে মার্কেট একটু বেটার হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লিকুইডিটি ক্যান্ডেল, যেমন এই যে এইটা লিকুইডিটি ক্যান্ডেল এবং মার্কেটের এইটা একটা লাস্ট ক্যান্ডেলটা একটা লিকুইডিটি ক্যান্ডেল, এবং দেখেন মার্কেটে কিন্তু লাস্ট ডেতে তার ওপেনিং প্রাইসের উপরে ক্লোজিং দিছে। ফার্স্ট অফ অল মার্কেট মান্থলি চার্টে তার ইমব্যালেন্সের যে জায়গাটা তার উপরে ক্লোজিং দিছে এবং তার লিকুইডিটি ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিছে। সো এই দুইটা জিনিস একটু একটা সাইন দিচ্ছে যে মার্কেট হয়তোবা কিছুটা পুলব্যাক নিতে পারে, হয়তোবা মার্কেট
এই অঞ্চল পর্যন্ত, অথবা মার্কেট যদি খুব ভালো পুলব্যাক নেই এই অঞ্চল পর্যন্ত আসতে পারে। কিন্তু আমি আপাতত এত বড় পুলব্যাক আশা করছি না, কারণ অনেকেই অনেক বেশি লসে আছেন, তারা একটু পুলব্যাক দিলেই সেল করে দিবে। আলটিমেটলি হয় কি, মার্কেটে মার্কেট যখন নিচে পড়তে থাকে নিচে পড়তে থাকে নিচে পড়তে থাকে, আমরা যারা ধরেন এই জায়গায় কিনছি তারা চিন্তা করছে মার্কেট একটু পুলব্যাক দিলে আমরা এখানে সেল করে দিব। কারণ মার্কেট যখন টানা পড়তে থাকে, আমাদের যখন সেলের কোনো সুযোগ দেয় না, তখনও কিন্তু আমাদের সেম চিন্তা ভাবনাই থাকে যে মার্কেট আমার 50 টাকা এইখানে যখন ছিল তখন ছিল ধরেন 30 টাকা। সো আমি ভাবতেছিলাম 40 টাকা হয়ে সেল করে দিব। কিন্তু মার্কেট যখন আমার 50 টাকা যখন 20 টাকা হয়ে গেছে বা 15 টাকা হয়ে গেছে, এখন কিন্তু আমি চিন্তা করতে 25 টাকা 30 টাকা হইলে আমি সেল করে দিব। তো এই ব্যাপারটা হবে মার্কেটে। মার্কেটে একটু ভালো পুলব্যাক আসলে মার্কেটে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যাবে। যারা অনেক বড় রকমের লসে আছেন তারা, তাদের কিছুটা লস রিকভারি হয়েছে। আসলে মার্কেট কি করে, মার্কেট আসলে আমাদের একটা সাইকোলজিক্যাল পয়েন্ট ক্রিয়েট করে দেয় যে মার্কেট যেহেতু এতটা নিচে আসছে, সো আমার জন্য এতটা পুলব্যাক 50% হবে। কিন্তু মার্কেট যদি এইখান থেকে পুলব্যাক নিত, আমাদের জন্য কিন্তু এতটা পুলব্যাক 50% হইতো। সো মার্কেট আসলে একটা বায়াস তৈরি করে দিচ্ছে আমাদের, যেহেতু মার্কেট এত নিচে আসছে। সো এই পর্যন্ত পুলব্যাক আপাতত আশা করতেছি। আরেকটা ব্যাপার, মার্কেটের ন্যাচারাল একটা প্রবৃত্তি, আপনারা যদি পাস্ট মার্কেট অ্যানালাইসিস করেন, হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পারবেন যে বছরের মাঝামাঝি সময়ে মার্কেট সচরাচর একটু পজিটিভ হয়ে যায়। সো জুন জুলাই বছরের মাঝামাঝি সময়, সো মার্কেট একটু পজিটিভনেস শো করতে পারে, এবং সামনে আমাদের বাজেট, সো অনেক স্টকই ভালো করবে, অনেক কোম্পানি ভালো করবে, সো মার্কেট একটু পজিটিভ হতে পারে। সো আপাতত আমি আমাদের DS30-তে 1800-র কাছাকাছি আশা করতেছি, এবং আমাদের ইন্ডেক্সে যদি বলি, ইন্ডেক্সে আমি মোটামুটি 4900 থেকে 5000 পর্যন্ত আমি মোটামুটি আশা করতেছি যে এই পর্যন্ত পুলব্যাক নিতে পারে, এবং তারপরে মার্কেটের বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট আরো একটু উপরে যাবে নাকি মার্কেট ওইখান থেকে আবার নিচের দিকে মার্কেট ফল করবে। সো কিছু টেকনিক্যাল স্টক নিয়ে কথা বলবো, এবং তারপরে ফান্ডামেন্টাল স্টক নিয়ে আজকে কথা বলবো না। ফান্ডামেন্টাল স্টক নিয়ে আমি ঈদের মধ্যে আমি বেশ কিছু কোম্পানির আমি এই ব্যালেন্স শিট অ্যানালাইসিস করব, মানে প্রপার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি ঈদে কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলবো। আমি আজকে কিছু টেকনিক্যাল স্টক নিয়ে কথা বলবো। সো আমরা কিছু 4-5 টেকনিক্যাল স্টক নিয়ে কথা বলি। এইখানে আমরা দেখতে পাচ্ছি সামান্তা লেদার। সো সামান্তা লেদার খুব, মানে আমার কাছে এই মুহূর্তে বেশ ভালোই মনে হচ্ছে। অনেক দিন থেকে আমরা দেখছি যে স্লোলি 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 নিচে আসছে, মার্কেট একটু পুশ ব্যাক করছে, এবং আমরা যদি দেখি যে মার্কেট কিন্তু এইখানে তার যে সাপোর্ট ছিল সেই সাপোর্টকে ব্রেক করে মার্কেট উপরে দিয়ে গেছে। সামান্তা লেদারের জন্য বেটার প্রাইস 48 থেকে 50, এই এরিয়া না, বর্তমানে যে এরিয়া আছে তার থেকে যদি একটু নিচে আসে, এটা আমাদের জন্য বেটার প্রাইস। সো 48 থেকে 50 সামান্তা লেদারের জন্য, 48 টু 50 সামান্তা লেদারের জন্য একটু বেটার প্রাইস হবে। এবং সামান্তা লেদারে কিন্তু অনেকটা উপরে মুভ করার সম্ভাবনা আছে, যেহেতু এই অঞ্চলের লিকুইডিটি অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে ডান, এই অঞ্চলের লিকুইডিটি অলমোস্ট ডান। একটু আমি করে নেই। সো এই অঞ্চল লিকুইডিটি কিন্তু অলমোস্ট ডান। সো দ্যাটস ওয়াই সামান্তা লেদার 80 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। বাট এই মুহূর্তে যেহেতু মার্কেট অনেকটা নেগেটিভ, আমি এতটা আশা করতেছি না। আমি এখানে 60-61 পর্যন্ত সামান্তা লেদার যাওয়ার খুব ভালো রকম সম্ভাবনা আছে। এবং আপনাদের স্টপ লস রাখতে হবে। আপনারা যদি 48 থেকে 50 আশেপাশে নেন, তাহলে আপনাদের স্টপ লস রাখতে হবে 46 এর দিকে। অথবা আপনারা চাইলে সামান্তা লেদার এভারেজও করতে পারেন, কারণ সামান্তা লেদার বেশ অনেক দিন থেকে স্লোলি স্লোলি ফল করতেছে, এবং উপরঞ্চল লিকুইডিটি যেহেতু ডাউন, সো অনেক বড় রকমের মুভমেন্টও নিতে পারে। হাইডেলবার্গ সিমেন্ট। সো হাইডেলবার্গ সিমেন্টে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, হাইডেলবার্গ সিমেন্ট বারবার তার 320-র আশেপাশে গিয়ে কিন্তু রেজিস্ট করতেছে। 320-র আশেপাশে সেলাররা কিন্তু বারবার পুশ করতেছে। এবং লাস্ট টাইম আমরা যে ব্যাপারটা দেখছি যে মার্কেট অনেকটা নিচে আসছে,
মার্কেট ওয়েট করছে, মার্কেট শার্প এই জায়গাটাকে আসলে ব্রেক করার জন্য মার্কেট কিন্তু এই মুভগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট আসলে চাচ্ছিল যে এই জায়গাটাকে এবার ব্রেক করে যাবে, বাট আমাদের ইন্ডেক্সের অনেক নেগেটিভনেসের কারণে মার্কেট এই জায়গাটাকে ব্রেক করে নাই, মার্কেট আবার নিচে আসছে এবং আবার স্ট্রংলি পুল ব্যাক করার চেষ্টা করতেছে। এবং এই অঞ্চলে যারা বাই করছিল, মার্কেট যখন এই পর্যন্ত গিয়া মার্কেট যখন আবার শার্পলি নিচের দিকে আসছিল, এই অঞ্চলের বায়াররা কিন্তু এদিকে সেল করা শুরু করছে, দ্যাটস ওয়াই মার্কেট আরেকটু বেশি ফল হয়েছে। কিন্তু এইবার খুব ভালো একটা সম্ভাবনা আছে মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে, খুব ভালো রকম একটা সম্ভাবনা আছে যদি ইন্ডেক্স একটু সাপোর্ট দেয়। সো আপাতত আমাদের টার্গেট হবে 320, আপাতত আমাদের টার্গেট হবে 320। আমরা যদি এইটার আশেপাশে কোনো একটা জায়গা থেকে আমরা যদি মার্কেটটাকে ক্যাচ করতে পারি, তাহলে আপাতত আমাদের টার্গেট হবে 320। কিন্তু মার্কেট যদি এই অঞ্চলকে ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেট ডাইরেক্ট 380 থেকে 400 মাঝখানে, 380 থেকে 400 এর মাঝখানে কোনো একটা জায়গায় কিন্তু হ্যাডেলবার্গ যেতে পারে। তারপর আমরা বিএসসি। সো বিএসসির যে ব্যাপারটা, আমরা যদি বিএসসি একটু মান্থলি চার্টে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে বিএসসির আসলে এই যে এই মুভমেন্টটা ছিল, এটা আসলে বিএসসির কোনো মুভমেন্ট না। এটার জন্য আমাদের একটু মার্কেট যখন অনেকটা নিচে আস্তে 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 লাস্ট একটা মুভ দেয় এবং শার্পলি ওটাকে রিকভার করে মার্কেট যখন অনেক লম্বা সময়ের জন্য দাঁড়ায় যায়, তখন আসলে এইটা কোনো মুভমেন্ট ছিল না, এটা একটা ফেক মুভমেন্ট ছিল। সো বিএসসি যেহেতু পড়তে 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 লাস্ট একটা ফল দিয়ে অনেকটা উপরে গিয়া প্রায় আমরা দেখতে 6-7 মাসের মতো, এটা কিন্তু মান্থলি চার্ট, সো 6-7 মাসের মতো এখানে দাঁড়ায় গেছে। সো এইখানে আসলে বিএসসি এইটুক বিএসসিতে কোনো মুভমেন্ট ছিল না। আমরা যদি একটু ডেইলিতে দেখি যে এইখানে বিএসসির কোনো মুভমেন্ট আসলে ছিল না, এটা একটা ফেক মুভমেন্ট, সবাইকে বিএসসি বের করে দিয়ে বিএসসি তারপরে উপরে চলে গেছে। দেখেন মার্কেট লাস্ট ফল দিয়ে শার্পলি উপরে গিয়ে প্রায় 6-7 মাস মার্কেট এখানে ওয়েট করতেছে। সো বিএসসিতে এখানে কোনো মুভমেন্ট ছিল না। সো বিএসসির জন্য বেস্ট প্রাইস হচ্ছে যদি 80-81 এর আশেপাশে পান, বিএসসিতে মোটামুটি ছোট একটা স্টপ লস নিয়ে অনেক বড় একটা টার্গেট রাখতে পারেন। আপাতত টার্গেট আমি বলবো যে যেই হাই বারবার মার্কেট যাচ্ছিল, আপাতত টার্গেট 99-100, কিন্তু বিএসসির কিন্তু আরো বেটার টার্গেট দেওয়ার সম্ভাবনা আছে, যেটা 120 এর কাছাকাছি হতে পারে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সো জাহাজ নিয়ে দুইটা স্টকে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এবং সরকারও মোটামুটি বন্দর কেন্দ্রিক বেশ কিছু কাজ করার চেষ্টা করতেছে। সো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডেও আপনারা যদি দেখেন 6 মান্থে আমি দেখতেছি যে মার্কেট নিচে আসছে এবং শার্পলি মার্কেট পুশব্যাক করছে। সেম ক্রাইটেরিয়া, এটা জাস্ট একটু লম্বা টাইম ফ্রেমে আমি বলতেছি যে মার্কেট যখন নিচে আসতে 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 অনেকটা নিচে আসার পরেও অনেক শার্প একটা মুভমেন্ট দিয়ে আবার শার্পলি রিকভার করে আবার মার্কেট স্টে করে যায় অনেকদিন। আমরা যদি দেখি এখানে কত মান্থ স্টে করছে, 1 2 3 4 5 মাসের মতো মার্কেট স্টে করছে আশেপাশে। যদিও ডব্লিউএম এর শিপইয়ার্ড হচ্ছে বিএসসি একটু বেটার অবস্থায় আছে আমি বলতেছি। সো এইখান থেকে অথবা 7 এর কাছাকাছি আসতে পারে। সো ডব্লিউএম এর শিপইয়ার্ডে যারা আগ্রহী তারা আমার মনে হয় যে তাদের এভারেজ করার মেন্টালিটি নিয়ে ডব্লিউএম এর শিপইয়ার্ডে ইনভেস্ট করা উচিত। আপনারা এখানে একটা পোর্শন ইনভেস্ট করতে পারেন, আপনারা 7 এর কাছাকাছি আসলে একটা পোর্শন ইনভেস্ট করতে পারেন। ডব্লিউএম এর শিপইয়ার্ডেরও বেশ বড় রকমের একটা টার্গেট মিট করার সম্ভাবনা আছে, বাট আপাতত আমরা মোটামুটি 10 টাকার কাছাকাছি বা 10 টাকা 11 টাকা আমরা আপাতত টার্গেট হিসেবে দেখবো। আর যদি আরেকটু লং টাইম ফ্রেমে আপনারা যদি 4 5 6 মাস ওয়েট করতে প্রস্তুত হন তাহলে আমার মনে হয় যে এটা 14-15 টাকার কাছাকাছি যেতে পারে। বারাকা পাওয়ার, ওকে। সো বারাকা পাওয়ারে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু মান্থলি চার্টে যাই, সো খুব সুন্দর একটা জায়গায় মান্থলি ক্লোজিং হয়েছে। এর আগে 10 টাকার উপরে কিন্তু মান্থলি ক্লোজিং দিতে পারছিল না, 10 টাকা না তো 11 টাকার উপরে। সো এইবার কিন্তু মোটামুটি 11.21 টাকায় মান্থলি ক্লোজিং দিচ্ছে, যে এটা একটা ভালো স্পেস। এর উপরে মোটামুটি আমরা দেখি 12.5 টাকার মতো আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে
এবং তার উপরে যেটা আমি ভাবতেছি যে আসলে 12.5 টাকা হবে না, হয়তো বা এই যে একটা লিকুইডিটি অঞ্চল ক্রিয়েট করছে, এই লিকুইডিটি অঞ্চলকে ফুল কাভার করতে পারে, 1 মাস না হলে 2 মাস হইলেও করতে পারে। তো 13-14 টাকা এটা আমরা আমাদের টার্গেট হিসেবে রাখতে পারি। সো আমরা যদি এইখানে অথবা এর একটু নিচে যদি আমরা স্টকটা পাই, আমরা মোটামুটি এই গ্যাপের নিচে আমাদের স্টপ লস রাখতে হবে, এবং আমরা মোটামুটি একটু লম্বা সময়ের জন্য 13-14 টাকা আমাদের টার্গেট হিসেবে রাখতে পারি। শাসাডেনিম, সো শাসাডেনিম আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট অনেক দিন থেকে স্লোলি ফল হচ্ছিল আবার রিকভার করে যায়, ফল হয় 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 রিকভার করে যায়, এবং লাস্ট ডেতে খুবই স্ট্রং একটা ক্লোজিং দিচ্ছে, এর উপরে ক্লোজিং দিচ্ছে। আমরা যদি শাসাডেনিমে আমরা একটু যদি মান্থলি চার্টে যাই, তাহলে আমরা দেখতে পারি যে এইখানে প্রত্যেক মান্থলিতে বলতে হিস্টোরিক্যাল মান্থলিতে মার্কেট এই পর্যন্ত আসছিল, এবং মার্কেট তারও নিচে আসছে, এবং মার্কেট খুব শার্প একটা ক্লোজিং দিছে যেটা এই লিকুইডিটি অঞ্চলের মাঝখানে, কিন্তু এই লিকুইডিটি অঞ্চলটা কিন্তু লিকুইডেট হয়ে গেছে অলরেডি। আমরা যদি দেখি যে এই যে একটু আপনাদের একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, সরি ঠান্ডা লাগছে, ওকে একটু টাইম নিচ্ছে, আমরা আবার একটু মান্থলি চার্টে যাই। সো এইখানে কিন্তু একটা লিকুইডিটি অঞ্চল আছে, যে মার্কেট এই লিকুইডিটি অঞ্চলকে আগে লিকুইডেট করতে হবে। লিকুইডেট বলতে মানে কি, মানে এখানে মার্কেটে বাই সেল করতে হবে, এবং মার্কেট কিন্তু এখানে বাই সেল কমপ্লিট করছে, এবং মার্কেট দেখেন উপরের অঞ্চলগুলো কিন্তু মোটামুটি লিকুইডেটেড। সো মার্কেটের কিন্তু বেশ ভালো রকমের সম্ভাবনা আছে যে মার্কেট মোটামুটি 24 থেকে 26 পর্যন্ত যাওয়ার। সো আমরা যদি শাসাডেনিম এই অঞ্চলের আশেপাশে আমরা যদি ক্যাচ করতে পারি, সো আমরা কিন্তু এখানে রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও অনেক বেটার পাচ্ছি। আমরা 24 থেকে 26 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট হিসেবে বিবেচনা করতে পারি। তারপর আমরা একটু স্টাইল ক্রাফট দেখব। সো স্টাইল ক্রাফটেরও মার্কেটের মান্থলি ক্লোজিং বেটার, আর একটু উপরে ক্লোজিং দিলে আরো ভালো হইতো যদি 51 এর উপরে ক্লোজিং দিত। হোয়াট এভার, যাই হোক, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা মান্থলি সাপোর্ট আছে, সো সেই সাপোর্টের উপরে ক্লোজ করছে, এবং অনেক মান্থ থেকে আমরা যদি দেখি স্টাইল ক্রাফট মোটামুটি কয়েক বছর থেকে সাইডওয়েজ কন্টিনিউ করতেছে। দ্যাট মিনস এটা কিন্তু মোটামুটি তার একুমুলেশন কমপ্লিট করছে। এবং আমরা যদি তার লাস্ট মুভগুলো দেখি, মার্কেট সই উপরে গেছে, মার্কেট স্ট্রং উপরে গেছে, বাট এই অঞ্চলটাকে ব্রেক করতে পারে না, এই অঞ্চলকে হ্যাঁ একটা ফেক আউট দিচ্ছে, এর আগে এখানে একটা ফেক আউট আছে। সো এইবার যদি মার্কেট এই অঞ্চলে মানে মার্কেট উপরে উঠে যায়, তারা মাছ মোর প্রবাবিলিটি মার্কেট এই অঞ্চলটাকে ব্রেক করে মার্কেট তার নেক্সট টার্গেটকে হিট করতে পারে, সো যেটা 72 থেকে 76 এর মাঝামাঝি। সো মোটামুটি এই স্টকটাও আমরা যদি এইটার আশেপাশে নিতে পারি, এবং আমরা কিন্তু তাহলে টার্গেট রাখতে পারবো অনেক বড়, যেটা 72 থেকে 76 এর আশেপাশে, কারণ এই টার্গেটকে অনেকবার হিট করছে, এই রেজিস্ট্যান্সকে অনেকবার হিট করছে, এবং এইবার ব্রেকও করছিল, এবং গ্যাপ দিয়ে ব্রেক করার চেষ্টা করছে, এবং মার্কেট অনেকদিন ওয়েটও করছে, কিন্তু আমাদের ইন্ডেক্সের নেগেটিভনেসের কারণে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে। সো দেয়ার আর মাছ মোর প্রবাবিলিটি মার্কেট এই জায়গা থেকেই অনেক স্ট্রং একটা মুভ নিতে পারে। বিডি ল্যাম্পসও আমার কাছে এই মুহূর্তে বেশ ভালো মনে হচ্ছে। মার্কেটের লাস্ট স্ট্রং ফলটা ছিল এই জায়গায়, ভিশেপ রিকভারি ছিল, উপরে যাওয়ার চেষ্টা করছে, পারে নাই, মার্কেট আবার নিচে আসছে, মার্কেট আবার অনেকদিন থাকার পরে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট ইন্ডেক্সের নেগেটিভনেসের কারণে মার্কেট আবার নিচে চলে আসছে। এই অঞ্চলটাকে মার্কেট ব্রেক করে একবার নিচে আসতে পারে, 96 এর কাছাকাছি আসতে পারে, বাট তারপরে মার্কেট অনেক বড় সড়ো একটা মুভমেন্ট নিতে পারে। সো বিডি ল্যাম্পসে যদি আপনাদের ইনভেস্ট করার ইচ্ছা থাকে, আমার মনে হয় যে এইখানে আপনাদের এভারেজ করার চিন্তা ভাবনা করে আপনাদের ইনভেস্ট করা উচিত। বিবিএস কেবলস, সো বিবিএস কেবলসও বেশ ভালো মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিবিএস কেবলস অনেক দিন
মোটামুটি তার একুমুলেশন কমপ্লিট করছে এবং তারপরে মার্কেট স্লোলি নিচে চলে আসছে। মার্কেট এইখানে, এই যে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, মার্কেট তার লাস্ট যে অঞ্চলটাই করছে এটা খুব শার্পলি ব্রেক করছে উইথ ভলিউম। এইখানে মার্কেটের ভলিউম আসছে, মার্কেট অনেকবার বড় বড় ভলিউম আসছে এবং তারপরে আবার টেস্ট করার জন্য আসছে। সো এই জোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকদিন থেকে বিবিএস কেবলস দৌড়াদৌড়ি করছে এবং মোটামুটি এই জোনকে বেশ কয়েকবার টাচ করে আসছে। সো এইবার যদি যায় এই জোনকে তো মিনিমাম টাচ করবে, কিন্তু সম্ভাবনা আছে এই জোনকে ব্রেকও করতে পারে। সো বিবিএস কেবলস এই মুহূর্তে খুব ভালো একটা জায়গায় আছে এবং এর আশেপাশ থেকে যদি আমরা বিবিএস কেবলস পিক করতে পারি তাহলে মোটামুটি আমরা বেশ ভালো একটা রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও কিন্তু বিবিএস কেবলে পাইতে পারি। সো এই ছিল মোটামুটি আজকে টেকনিক্যাল আলোচনা। আমরা যদি একটু ফান্ডামেন্টালের দিকে যাই, তাহলে আপনারা যে ব্যাপারগুলো ফান্ডামেন্টালে এই মুহূর্তে লক্ষ্য রাখতে পারেন, আপনারা একটু ব্যালেন্স শিটের দিকে যাবেন। ব্যালেন্স শিটে আপনারা যে ব্যাপারটা দেখবেন, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওটা দেখবেন, কারেন্ট রেশিও 2 এর উপরে থাকলে ভালো। কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। সো এইটা একটু বেশি থাকলে একটু ভালো, কারণ তাহলে লাইবিলিটি কম থাকে, অ্যাসেট বেশি থাকে। আপনারা ক্যাশ ফ্লোতে গিয়ে যে ব্যাপারটা দেখবেন যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অপারেটিং ক্যাশ ফ্লোটা দেখবেন। অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু দেখবেন, অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু দেখি যে অপারেটিং ক্যাশ ফ্লোতে পজিটিভে কি কি আছে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো। আচ্ছা সরি, এখানে আমাদের একটু রিসেট করে দিতে হবে। দেখেন, জিপি, রবি, আইসিবি, ব্র্যাক, এই স্টকগুলো এই মুহূর্তে ফান্ডামেন্টালি খুব ভালো একটা অবস্থায় আছে, বাট যেহেতু আমাদের ইন্ডেক্স নেগেটিভ, সো এই স্টকগুলো আরো কারেকশন করতে পারে। সো এই স্টকগুলোতে ইনভলভ হইলে আপনারা মিনিমাম 3টা স্টেপ ইনভলভ হইতে পারবেন। এইভাবে ইনভলভ হবেন মানে আপনাদের পজিশন সাইজিংটা এমন করবেন যে এটা যদি আরো 10% নিচে নেমে আসে আমি আবার এখানে এভারেজ করতে পারবো, তারপরে যদি 10% নিচে নেমে আসে আমি আবার এভারেজ করতে পারবো। সো মিনিমাম 3 স্টেপে আপনারা ইনভেস্ট করতে পারবেন, এতটুকু অ্যামাউন্টে আপনারা ইনভেস্ট করবেন। সো অপারেটিং ক্যাশ ফ্লো দেখবেন, কারেন্ট রেশিও দেখবেন, প্রফিটেবিলিটি মধ্যে আপনারা অপারেটিং মার্জিনও দেখতে পারেন, গ্রসও দেখতে পারেন। সো গ্রসটাই দেখেন, অপারেটিং মার্জিন দেখার দরকার নাই, যেহেতু আপনার অপারেটিং ক্যাশ ফ্লোই দেখতেছেন। সো অপারেটিং মার্জিন দেখার দরকার নাই, আপনারা গ্রসটা দেখেন। আর অবশ্যই পি রেশিওটা একটু দেখে নেবেন। সো এইগুলাই মোটামুটি দেখেন আপাতত। আর আমি ঈদে বেশ বেশ কিছু ফান্ডামেন্টাল স্টকের ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো, একদম ডিটেইলস যেন আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। এইভাবে আমি ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করব, ভ্যালুয়েশন নিয়ে হালকা পাতলা আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ভিডিও আর বড় না করি, আজকে মোটামুটি এইখানেই শেষ করি। চেষ্টা করো মার্কেট যদি একটু বেটার সেন্টিমেন্ট শো করে রেগুলার ভিডিও ক্রিয়েট করার জন্য। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।